Good morning aspirants. Welcome to Officers WBCS Academy. আমি ডক্টর দিব্যেন্দু সাহা, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার থ্রু WBCS 2016 তোমাদের জন্য নিয়ে এসেছি 10 মিনিটের আনন্দবাজার বলে একটা ইনিশিয়েটিভ, যেখানে প্রত্যেক দিনের আনন্দবাজার পত্রিকার যে গুরুত্বপূর্ণ খবরাখবর যেগুলো কম্পিটিটিভ এক্সামের দিক থেকে খুব ইম্পর্ট্যান্ট এবং রেলিভেন্ট, সেগুলো সম্বন্ধে তোমাদের বিস্তারিত আলোচনা এবং তার সাথে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। এবং এই ভিডিওটি শুধুমাত্র WBCS নয়, পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গলের অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ এক্সামগুলো রয়েছে, যেমন PSC ক্লার্কশিপ মেন্স, PSC মিসেলেনিয়াস এবং অন্যান্য এক্সাম, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু সমানভাবে উপযোগী। সো আজকের পেপারের গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে আমি স্টার্ট করছি। আজকের পেপারের এডিটোরিয়াল পেজে আত্মশক্তি সাধনা হেডিং দিয়ে একটা আর্টিকেল রয়েছে, যেটি মূল আলোচ্য বিষয়বস্তু হচ্ছে আমাদের কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ রাজ্যে ঘটে যাওয়া প্রচন্ড ঘূর্ণিঝড়, যেটার নাম হচ্ছিল আমফান। সেই আমফানের আমাদের মূলত দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলি রয়েছে, উপকূলবর্তী জেলা, যেমন দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো, যেগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তো সেখানকার অধিবাসীদের জীবনযাত্রায় কি পরিবর্তন এনেছে এবং তারা কিভাবে এই বিপর্যয় পরবর্তী জীবনটাকে স্বাভাবিক করতে সক্ষম হয়েছে, সেটি সম্বন্ধে খুব সুন্দর আলোচনা রয়েছে। তো এখানে যেটা বলা হয়েছে যে এই বিপর্যয় মোকাবিলা করার জন্য স্বনির্ভর গোষ্ঠী যেগুলো রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তাদের যে ভূমিকাটা, সেটার খুব সুন্দরভাবে ব্যাখ্যা রয়েছে। তো স্বনির্ভর গোষ্ঠী যারা রয়েছেন, স্বনির্ভর গোষ্ঠীর যারা সদস্যরা রয়েছেন, অ্যাকচুয়ালি এটার উদ্দেশ্য তো ওমেন এম্পাওয়ারমেন্ট, কিন্তু দেখা গেছে যে শুধু ওমেন এম্পাওয়ারমেন্টই নয়, বা এই বিপর্যয় পরবর্তী পরিস্থিতিতে এই স্বনির্ভর গোষ্ঠীগুলো কিন্তু তাদের রুজি রোজগারের কিন্তু একটা অন্যতম অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এবং তার সাথে এটাও বলা হয়েছে যে কোনো প্রাকৃতিক বিপর্যয়, সেটিকে মোকাবিলা করবার জন্য যেমন রাষ্ট্র এবং তার সাথে আমাদের যে সরকারের ভূমিকাও রয়েছে, ঠিক তেমনিভাবে যে লোকাল কমিউনিটি বা যারা সাধারণ অধিবাসী আছেন, তাদের পারস্পরিক সহযোগিতা এবং তাদের সহমর্মিতাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। এরপরের খবরে চলে আসবো, চীনকে টেক্কা দিয়ে সাবমেরিন মায়ানমারকে। এই খবরটি যেটা ডিনোট করছে, বর্তমানে ভারত কিন্তু মায়ানমারকে সাবমেরিন বিক্রি করেছেন এবং এটা নিয়ে কিন্তু চীনের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। কারণ এর ব্যাকগ্রাউন্ডে যেটা ঘটেছে সেটা হচ্ছে, মায়ানমার কয়েকদিন আগে কিন্তু চীনের কাছে অ্যাপ্রোচ করেছিল সাবমেরিন কেনার জন্য, বাট চীন তাদের যে সাম্রাজ্যবাদের যে একটা প্রবণতা আছে তাদের মধ্যে, তো তারা যেটা চেয়েছিল যে মায়ানমারকে সাবমেরিন বিক্রি করার সঙ্গে সঙ্গে তারা তাদের দেশে সামরিক ঘাঁটি তৈরি করার প্রস্তাব দিয়েছিল, যেটি মায়ানমার কিন্তু ভালো চোখে নেয়নি। তো বিকল্প উপায় হিসেবে কিন্তু তারা ভারতের কাছে অ্যাপ্রোচ করেছিল এবং ভারত কিন্তু নিঃস্বার্থভাবেই এই ডিলটিতে সাই দিয়েছে এবং মায়ানমারকে সাবমেরিন বিক্রি করেছে। চলে আসবো পরের খবরে। প্রয়াত প্রথম বন্ড শন কনরি। খুব সম্প্রতি স্কটল্যান্ডের অভিনেতা, খুব জনপ্রিয় অভিনেতা শন কনরি, উনি প্রয়াত হয়েছেন। তিনি অ্যাকচুয়ালি আমাদের খুব একটি জনপ্রিয় চরিত্র জেমস বন্ড, সেই জেমস বন্ডের চরিত্রে অভিনয় করা প্রথম অভিনেতা। এবং তার সঙ্গে এটাও জেনে রাখো যে জেমস বন্ডের প্রথম যে ছবিটি ছিল, সেটি ছিল 1962 সালে যেটা মুক্তি পায়, তার নাম হচ্ছিল ডক্টর নো। তো তিনি এই মুভিতে অভিনয় করেছিলেন এবং তার সাথে সাথে এই জেমস বন্ড চরিত্রে তিনি কিন্তু সবার কাছে খুব জনপ্রিয় হয়েছিলেন। তো রিসেন্টলি তিনি প্রয়াত হয়েছেন। এই খবরটি কিন্তু কোশ্চেন হিসেবে আসতেই পারে। এরপরের খবরে চলে আসবো, যৌনকর্মীদের স্বীকৃতির পক্ষে কমিশনের সওয়াল বিতর্ক। এই খবরটিতে অ্যাকচুয়ালি অসংগঠিত শ্রমিক যেগুলো, মানে আমাদের যে আনঅর্গানাইজ সেক্টর আছে, সেখানে যে যৌনকর্মীরা রয়েছেন, সেই যৌনকর্মীরা কিন্তু এই তাদের যে পেশা রয়েছে, সেই পেশাটিকে কিন্তু বৈধতার যে স্বীকৃতি, সেটা কিন্তু তারা পাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছেন। এবং ঠিক এই আবেদনটি
জাতীয় মানবাধিকার কমিশন যেটা আমাদের রয়েছে তারাও কিন্তু এই সেম অ্যাপ্রোচটা করেছে কেন্দ্রীয় সরকারের কাছে, কিন্তু বহু এনজিও এবং বহু স্বেচ্ছাসেবী সংস্থা কিন্তু এর বিপক্ষে সওয়াল করছেন এবং তাদের যেটা যুক্তি, তারা বলতে চাইছেন যে এই যৌনবৃত্তিটা যদি মানে সরকারি বৈধতা, মানে যেটা হচ্ছে অসংগঠিত শ্রমিকের যে বৈধতাটা লাভ করে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু এটি পরোক্ষভাবে প্রমোট করবে হিউম্যান ট্রাফিকিংকে, যেটি কিন্তু আমাদের সংবিধানের পরিপন্থী। তো এই সুবাদে আমরা জেনে নেব জাতীয় মানবাধিকার কমিশন সম্বন্ধে একটু গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা জাতীয় মানবাধিকার কমিশন কি এবং তার উদ্দেশ্য কি, এটি সম্বন্ধে একটু আলোচনা আমরা করে নেব। তো জাতীয় মানবাধিকার কমিশন, যেটা তোমরা দেখতে পাচ্ছ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, এটা অ্যাকচুয়ালি একটা স্ট্যাটুটরি বডি যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 12ই অক্টোবর 1993 এবং কোন আইনের মাধ্যমে, প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট 1993, মানে 1993। জেনে রাখো যে প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট কিন্তু ভবিষ্যতে সম্প্রতিকালে অ্যামেন্ড হয়েছে, সংশোধিত হয়েছে। 2006 সালেও সংশোধিত হয়েছিল এবং খুব রিসেন্টলি 2019 সালেও কিন্তু সংশোধিত হয়েছে। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যে সংস্থাটি, সেটা কিন্তু চেয়ারপারসন একজন, এর আগে 2019 সালের আগে পর্যন্ত কিন্তু কোনো অবসরপ্রাপ্ত প্রাক্তন বিচারপতি হতে পারতেন, প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের, কিন্তু 2019-এর যে সংশোধনটা হয়েছে, সেই সংশোধনের বিলের মাধ্যমে এটা কিন্তু একজন সুপ্রিম কোর্টের জাজও কিন্তু চেয়ারপারসন হতে পারেন। তো নেক্সট হচ্ছে এই অ্যাক্ট যেটা রয়েছে, প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট, এটি কিন্তু অথরাইজ করে বিভিন্ন রাজ্য সরকারগুলিকেও স্টেট হিউম্যান রাইটস কমিশন এস্টাবলিশ করার জন্য। এর পরের খবরে চলে আসবো, এটি পেয়ে যাবে তোমরা এডিটোরিয়াল কলামে। সেখানে দেখবে একা থাকো সুস্থ থাকো বলে খুব সুন্দর একটা অ্যানালিসিস রয়েছে। এই অ্যানালিসিসটি খুব গুরুত্বপূর্ণ ডেসক্রিপটিভ পেপারের জন্য। এখানে এই আর্টিকেলের আলোচ্য বিষয়বস্তুটা খুব সুন্দর। এখানে বলা হয়েছে যে এই যে বর্তমানে যে কোভিড মহামারী পরিস্থিতি, এই সার্বিকভাবে এই যে লকডাউন এবং যে অর্থনৈতিকভাবে আমাদের পুরো পরিকাঠামোটা ভেঙে পড়েছে এবং তার সঙ্গে যে একটি মানে সামাজিক দূরত্বের মাধ্যমে যে আমাদের মধ্যে একটা মানে অদৃশ্য রকমের একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, তো সেটি শিশু মনে কতটা প্রভাব ফেলেছে। কারণ চাইল্ড ডেভেলপমেন্ট, যদি তোমরা জেনে থাকো যে চাইল্ড ডেভেলপমেন্ট কিন্তু একটা খুব সেন্সিটিভ একটা ইস্যু, মানে আমাদের চারপাশে যেগুলো পরিপার্শ্বে যেগুলো ঘটে সেগুলো কিন্তু শিশু মনে যথেষ্ট প্রভাব বিস্তার করে। তো এই যে বর্তমানে যে পরিস্থিতি চলছে, সবার কাছ থেকে দূরে সরে যাচ্ছে এবং আমাদেরকে নিজেদেরকে আমরা একটা গণ্ডির মধ্যে বেঁধে ফেলছি, সেটি কিন্তু শিশু মনে কতটা প্রভাব বিস্তার করছে সেটি কিন্তু খুব সুন্দরভাবে এই আর্টিকেলে তুলে ধরা হয়েছে। যেটা এই আর্টিকেলের মাধ্যমে বোঝানো হয়েছে যে আগে আমাদের কি হতো, আগে আমরা এতটা নিজেদের মধ্যে এতটা আইসোলেটেড থাকতাম না। আমরা বাচ্চারা স্কুলে যেত এবং স্কুলে স্বভাবতই তারা স্বাভাবিকভাবেই বন্ধুদের সাথে মিশতে পারতো প্রাণ খুলে, কিন্তু বর্তমানে যেটা হয়েছে বিভিন্ন রেস্ট্রিকশনের কারণে গার্জেনরাও তাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে ভয় পাচ্ছে এবং তার সঙ্গে কি হচ্ছে, অনেকগুলো রেস্ট্রিকশন বেঁধে দেওয়া হচ্ছে, যার জন্য তারা কিন্তু একটি মানসিকভাবে অবসাদে ভুগছে এবং এই অবসাদটি কিন্তু তাদের যে মানসিক বিকাশ আছে সেই বিকাশের বৃদ্ধিটাকে কিন্তু ব্যাহত করছে। নেক্সট খবরে চলে আসি, মুদ্রা ভান্ডার, যেটা আমাদের ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডার বা ফরেক্স এক্সচেঞ্জ রিজার্ভ। গত 23 অক্টোবর শেষ হওয়া সপ্তাহে ভারতের বিদেশি মুদ্রা ভান্ডার $540 কোটি বেড়ে নতুন রেকর্ড তৈরি করেছে। তো রিজার্ভ ব্যাংকের তথ্য অনুযায়ী এখন সেটা বেড়ে হয়েছে 56,053.2 কোটি টাকা। জেনে রাখো যে ফরেক্স এক্সচেঞ্জ রিজার্ভের ইতিহাসে কিন্তু এটা সবচেয়ে বেশি, এটা একটা অল টাইম রেকর্ড। এটা কিন্তু কখনো আগে ঘটেনি, যেখানে ভারতের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যেটা, সেটা কিন্তু সর্বকালীন ম্যাক্সিমামের সংখ্যা ছুঁয়েছে এবং তার পরিমাণটি হচ্ছে পুলওয়ামা নিয়ে এবার আক্রমণ প্রধানমন্ত্রীর। এই আর্টিকেলে মূল আলোচ্য বিষয়বস্তু হচ্ছে যে
কয়েকদিন আগে পাকিস্তানের পার্লামেন্টের যে লোয়ার হাউস রয়েছে সেখানে মন্ত্রী ফওয়াদ চৌধুরী একটি বিতর্কিত মন্তব্য করে বসেন পুলওয়ামা ঘটনা নিয়ে, এবং তার পরিপ্রেক্ষিতেই প্রধানমন্ত্রী গুজরাটে কেবড়িয়ায় সর্দার বল্লভভাই পটেলের জন্মজয়ন্তীতে তাকে শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে এই কুচকাওয়াজের সঙ্গে সঙ্গে পুলওয়ামা হামলার যে ঘটনাটি রয়েছে সেটি সম্বন্ধে একটি কমেন্ট করেন। তো আমরা এখানে জেনে নেব সর্দার বল্লভভাই প্যাটেলের যে জন্মজয়ন্তী, যেটিকে আমরা জাতীয় সংহতি দিবস হিসাবে পালন করি, তো সেই সুবাদে আমরা সর্দার বল্লভভাই প্যাটেলের জীবন সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে আমরা ভারতের লৌহ মানব হিসেবে জানি, তিনি জন্মেছিলেন 31শে অক্টোবর 1875 নাদিয়াদে, গুজরাটের নাদিয়াদে। তিনি ছিলেন ভারতের প্রথম হোম মিনিস্টার এবং তার সাথে ভারতের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টারও। এবং সংবিধান প্রণয়নের সময় যে সমস্ত গুরুত্বপূর্ণ কমিটিগুলো গঠিত হয়েছিল তাদের মধ্যে বেশ কয়েকটি ইম্পর্টেন্ট কমিটিতে তিনি হেড ছিলেন, যেমন হচ্ছে অ্যাডভাইজারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস, কমিটি অন মাইনরিটিস অ্যান্ড ট্রাইবাল অ্যান্ড এক্সক্লুডেড এরিয়াস, প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি ইত্যাদি। এবং বল্লভভাই প্যাটেলকে